মাস বন্ধ থাকার পর চা পাতা উত্তোলন শুরু, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা। গাজীপুরে ডাকাতের হামলায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, গুলশানে গুলিতে যুবক নিহত। কালো টাকা সাদা করতেই প্রতীক গ্রুপ চেয়ারম্যানের রেমিটেন্স নাটক খতিয়ে দেখার তাগিদ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, সাথে আছি আমি জান্নাতুল বুশরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। 3 মাস বন্ধ থাকার পর শুরু হয়েছে চা পাতা উত্তোলন। খুশি চা শ্রমিক ও বাগান মালিকরা। চা গবেষকরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গাছে গাছে নতুন করি, মনের আনন্দে সংগ্রহ করছেন শ্রমিকরা। মার্চের শুরুতে সামান্য বৃষ্টি আর পরিমিত সেচ দেয়ায় সময়মতো কুড়ি এসেছে। উৎপাদনের শুরুতে বাগানে হয় দোয়া মাহফিল ও পূজার্চনা। এরিগেশন বারবার দেওয়ার কারণে এখানে চারাটা একটু সুদ ভালো হয়েছে এবং পাতি ভরপুর দেখা যাচ্ছে। এখন বৃষ্টি পড়ছে টুকুটুকু, তারপরে চারাতে শুরুটা আইছে, তারপরে আমরা এখন টিফিন শুরু করছি। আগামী মাসগুলোতে যদি আমরা পর্যাপ্ত বৃষ্টি এবং সানলাইট দুইটাই পাই, যেটা চায়ের উপযোগী, তাহলে হয়তো আমরা একটি লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারবো। বাগান মালিকরা বলছেন, সময়মতো বৃষ্টি আর সেচ দেয়ায় ভালো ফলনের আশা করছেন তারা। ডোলামাইট সার টাইম মতো দেওয়ায় যে উডিসাইড যেগুলো আছে রোগ নিবারণের জন্য ওষুধগুলো ব্যবহার ভালোভাবে, এবার আশা করছি এবার ভালো হবে এবং কোয়ালিটি ভালো হবে। লক্ষ্যমাত্রা অর্জনে সব রকম সহায়তা দিচ্ছে চা গবেষণা কেন্দ্র। আবহাওয়া প্রকৃতি আমাদের অনুকূলে এবং আমার মনে হয় যে আমরা খুব একটা ভালো অবস্থায় ইনশাল্লাহ এবছর আমরা আমাদের টার্গেট পূরণ হবে। চলতি মৌসুমে চায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 103 মিলিয়ন কেজি। আবহাওয়া অনুকূলে থাকলে এর চেয়েও বেশি উৎপাদনের আশা করছেন সংশ্লিষ্টরা। সমার ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, সরাসরি চলে যাচ্ছি চায়ের রাজ্য মৌলভীবাজারে। যুক্ত হচ্ছি সহকর্মী বিকুল চক্রবর্তীর সঙ্গে। বিকুল, নতুন মৌসুমে চা পাতা উত্তোলন ও লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে আরো বিস্তারিত জানবো আপনার কাছে। শ্রাবন্তী, আপনি জানেন যে চা এখন আমাদের বাঙালির সংস্কৃতি এবং ঐতিহ্যের সাথে মিশে গেছে। আমাদের বাংলাদেশের মানুষের প্রতিদিন শুরু হয় এক কাপ চা দিয়ে, এবং আমাদের চা বোর্ডের যে সূত্র আছে সেই সূত্র অনুযায়ী প্রতিদিন প্রায় 25 কোটি কাপ চা পান করে থাকেন বাংলাদেশের মানুষ। এই চায়ের যে অধিকাংশ বাগান রয়েছে সেগুলো হচ্ছে মৌলভীবাজারে। 168টি চা বাগানের মধ্যে 92টি চা বাগানই হচ্ছে মৌলভীবাজার জেলায়। শ্রাবন্তী, আপনি জানেন যে চায়ের যে মৌসুম আমাদের বাংলাদেশে হচ্ছে মার্চ থেকে নভেম্বর পর্যন্ত হচ্ছে চায়ের মৌসুম। নভেম্বর মাসের শেষে ডিসেম্বরে হচ্ছে চায়ের প্লাকিং করা হয়, চায়ের প্রুনিং করা হয়, অর্থাৎ চা গাছটাকে ছাঁটাই করে দেওয়া হয়, এবং 3 মাস পর মার্চের শেষের দিকে সাধারণত প্রতি বছর চায়ের উৎপাদন শুরু হয়। এই বছর মার্চের শুরু থেকেই কিছু কিছু বাগানে চায়ের উৎপাদন শুরু হয়ে গেছে। এই মুহূর্তে চা বাগানের ভাষায় যেটি বলে টিপিং এর কাজ চলছে, অর্থাৎ চা গাছ ছাঁটাইয়ের কাজ চলছে। আমরা এই বছর যে আমরা চা বিজ্ঞানীদের সাথে কথা বলেছি, বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের সাথে, ওনারা বলেছেন যে যদি আবহাওয়া অনুকূলে থাকে এবং চায়ের জন্য যে পর্যাপ্ত বৃষ্টি এবং যে সূর্য কিরণ এটি যদি পর্যাপ্ত পাওয়া যায়, তাহলে হচ্ছে এই বছরের যে লক্ষ্যমাত্রা 103 মিলিয়ন কেজি এটিও ছাড়িয়ে যাবে। তো আমার শ্রাবন্তী, আমার কাছে এই চা বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
আছেন, আমি একটু ওনার কাছ থেকে জানবো যে এই মুহূর্তে ওনারা ঠিক কি কাজ করছেন চা বাগানে। এই মুহূর্তে আমরা মূলত সপ্তাহে একদিন আমরা টিপিং করছি, প্লাকিং করছি, আর মেইনলি এখন যেহেতু বৃষ্টিপাত হয়নি আমরা সেচ কাজটা এখন চালিয়ে যাচ্ছি আর কি পুরোদমে। এটা হলে পরে আমরা সপ্তাহে প্রতিদিনই প্লাকিং করতে পারবো বৃষ্টি যদি পর্যাপ্ত হয় আর কি। আর চায়ের জন্য যে অনুকূল আবহাওয়া যেটা, জি। বৃষ্টিপাত, সূর্য, এই এই বিষয়ে আপনি একটু বলবেন যে ঠিক কি ধরনের, যেটি হচ্ছে এই যে শেড ট্রি আপনারা দেন, এই শেড ট্রি হচ্ছে সূর্যের কিরণকে রক্ষা করে মানে কিছু ইয়ে করে। আর যে অনুকূল আবহাওয়া বলতে এখন পর্যন্ত আমরা বৃষ্টি পাইনি, যদি বৃষ্টি পাই তাহলে ভালো ইয়ে হবে। আর বৃষ্টি না পেলে এটা খুব মানে বর্তমানে অনেকদিন যাবত প্রায় 5 মাস, দীর্ঘ 5 মাস যাবত কিন্তু বৃষ্টি নাই বাগানে, যা বলে আমরা এখন একদিন টিপিং করতে পারতেছি সপ্তাহে, নাহলে এটা আরো মানে বেশি করতে পারবো। এই যে আবহাওয়ার কথাটা বলেছিলেন, আবহাওয়াটা এখনো ফেভারেবল হয় না, ফেভারেবল হলে আমরা ভালো চা ইয়ে করতে পারবো। দর্শক দর্শক এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গৌতম দেব আমাদের বললেন যে এই মুহূর্তে চায়ের মৌসুম শুরু হয়ে গেছে, তবে পর্যাপ্ত বৃষ্টি নেই। পর্যাপ্ত বৃষ্টি হলে বাগান জুড়েই পাতার ভরপুর হয়ে যাবে, শ্রমিকরা পুরোদমে কাজে যোগ দেবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ বিকুল আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম মৌলভীবাজারে আমাদের সহকর্মী বিকুলের কাছে। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। কুড়িগ্রামের 17 বছরের কিশোরীকে 18 দিন আটকে রেখে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে লালমনিরহাটের এক গাড়ি চালক ও তার সহযোগীর বিরুদ্ধে। ভুক্তভোগী কিশোরী জানান, আত্মীয়তার সুবাদে গত 2 মার্চ রাজারহাটের সুলতান মাহমুদ গ্রামে তাদের বাড়িতে আসে গাড়ি চালক ফজলুল হক ও তার স্ত্রী। এ সময় বাড়িতে কেউ না থাকায় অস্ত্রের ভয় দেখিয়ে ওই কিশোরীকে তুলে নিয়ে যায়। পরে তাকে আটকে রেখে ধর্ষণ ও ভিডিও ধারণ করে। বুধবার রাতে কৌশলে পালিয়ে পাশের গ্রামে আশ্রয় নেয় ভুক্তভোগী কিশোরী। পরে তাকে উদ্ধার করে যৌথ বাহিনী। এ ঘটনায় দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান পুলিশ। গাজীপুরের কালিয়াকৈরে ডাকাতের হামলায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। পরে 2 ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। স্থানীয়রা জানান, গতরাত 9টার দিকে কালিয়াকৈরের হাটুরিয়াচালা ও বড়ইবাড়ি আঞ্চলিক সড়কে 2 মোটরসাইকেল আরোহীর উপর হামলা করে ডাকাত দল। এ সময় সজীব নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা 2 ডাকাতকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। মোটরসাইকেল আরোহী সজীবের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনে গুলিতে টেলি সুমন নামে এক যুবক নিহত হয়েছে। পুলিশ বলছে, নিহত সুমনের নামে রাজধানীর একাধিক থানায় হত্যাসহ 6টি মামলা রয়েছে। পুলিশ প্লাজার সামনে দাঁড়িয়ে থাকা সুমনের উপর অতর্কিতে 5 রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সুমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, 2 সন্ত্রাসী গ্রুপের অন্তর্কোন্দলের জেরে এই হামলা হতে পারে। ঘটনার সাথে জড়িতদের সন্ধানে নেমেছে পুলিশ। বিরুদ্ধে 6টা মামলা আছে। তা আমরা মনে করতেছি যে অন্য কোনো গ্রুপের সদস্য, কারণ আউট অফ নাথিং তাই একটা লোককে এখানে মাইরে দিল। তার কাছে মানি ব্যাগ ছিল, মোবাইল ছিল, অন্য ছিল, কোনো কিছু নেয়নি, জাস্ট কিল করে দিয়ে চলে গেছে। সিসিটিভি ফুটেজ আরও অন্যান্য আমাদের যে টেকনিকগুলো আছে এগুলো আমরা অ্যাপ্লাই করব, এটা একটু সময় লাগবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যকে কেন্দ্র করে মধ্যরাতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রেসিডেন্ট কমফোর্ট ইউরোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই। পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজন করা হবে। এই বক্তব্যকে কেন্দ্র করে শুক্রবার রাত 2টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। এ সময় তারা বলে, যে আওয়ামী লীগ 2000-এর মতো মানুষকে হত্যা করেছে, 30,000-এর বেশি মানুষকে আহত করেছে, সেই দলটি আর রাজনীতি করার কোনো অধিকার নেই। অবিলম্বে এই দলকে নিষিদ্ধ করতে হবে, কোনো ধরনের গড়িমসি করা চলবে না। থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের আয়োজন করতে ভারতের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ। ভারতীয় গণমাধ্যম ANI-কে এ তথ্য জানায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, বিমস্টেক সম্মেলনের ফাঁকে দুই নেতার বৈঠকের জন্য এরই মধ্যে ভারতের সঙ্গে কূটনৈতিকভাবে যোগাযোগ করা হয়েছে। এপ্রিলের প্রথম সপ্তাহে ব্যাংককের বিমস্টেকের ৬ষ্ঠ সম্মেলন হবে। সেখানে যোগ দেওয়ার কথা নরেন্দ্র মোদী ও ডক্টর মোহাম্মদ ইউনূসের। এর আগে আগামী ২৮ মার্চ বেইজিং সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রেমিটেন্সের নামে করমুক্ত ও নগদ প্রণোদনার সুযোগ নিয়ে বিপুল রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে প্রতীক গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ফারুকী হোসেনের বিরুদ্ধে। কালো টাকা সাদা করতেই বিদেশ থেকে ৭২১ কোটি টাকা রেমিটেন্স ফর্মে দেশে এনেছেন এই ব্যবসায়ী। সম্প্রতি এনবিআর চেয়ারম্যান বিষয়টি অবতারণা করেন, যা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়। পুরো বিষয়টি খতিয়ে দেখা জরুরি বলছেন অর্থনীতিবিদরা। সঞ্চয় অধিকারীর রিপোর্টে থাকছে বিস্তারিত। সম্প্রতি এক অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান জানান, দেশের এক ব্যবসায়ী ৭৩০ কোটি টাকা রেমিট্যান্স হিসেবে দেশে এনে প্রণোদনা ও কর সুবিধা নিয়েছেন। এনবিআরের এমন চমকপ্রদ তথ্য দেওয়ার পর বেশ আলোচনা সমালোচনা শুরু হয়। তারই বক্তব্যের পর জানা যায়, ওই ব্যবসায়ী হলেন প্রতীক গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ফারুকী হাসান। ৪ বছর আগে তিনি চীন থেকে প্রবাসী আয় হিসেবে ৭২১ কোটি টাকা দেশে আনেন। এই বিপুল অর্থ ওয়েজ আর্নার্স হিসেবে তার করনথিতে দেখিয়েছেন। তবে এনবিআর মনে করছে, মূলত কালো টাকা সাদা করতেই ওই ব্যবসায়ী প্রবাসী আয়ের নাটক সাজিয়েছেন। দেশ থেকে পাচার করা অর্থ এভাবে আনা হতে পারে বলে সন্দেহ তাদের। এ অবস্থায় বিষয়টি খতিয়ে দেখার তাগিদ অর্থনীতিবিদদের। দেখতে হবে যে বৈধ উপায়ে তিনি বিভিন্ন ধরনের যে পেশা যেগুলো তিনি দাবি করছেন, তো সেটার মধ্যে নিয়োজিত রয়েছেন কিনা বা ছিলেন কিনা, তো সেটার জন্য তার বৈধ কাগজপত্র আছে কিনা, নিয়োগকারী আছে কিনা। এনবিআর এর যেহেতু সন্দেহ হয়েছে যে এটা হয়তো অবৈধভাবে অর্থটা আনা হয়েছে বা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আনা হয়নি, তো সুতরাং এই জায়গাতে আসলে এনবিআর এর দ্বিতীয়বার তৃতীয়বার এটাকে আবার যাচাই বাছাই করা, তো সেটা সম্পূর্ণ অধিকার আছে। নরিনকো ইন্টারন্যাশনাল কর্পোরেশন, চায়না শিপবিল্ডিং ও অফশোর ইন্টারন্যাশনাল কোম্পানি, এই ৩ চীনা প্রতিষ্ঠান থেকে অর্থ আনা হয়েছে। কর অঞ্চল ৫ এর তথ্য অনুসারে ২০২১-২২ অর্থ বছরেই ২৬৯ কোটি টাকা দেশে আসে। তার আগের ২ বছরে যথাক্রমে ৭৭ কোটি ও ৮১ কোটি টাকা এসেছে। এছাড়া অতীতের আরও ৪ বছরে প্রায় ৩০০ কোটি টাকা স্থানান্তর করা হয়েছে। বিশ্লেষকদের মতে, গোটা প্রক্রিয়ার সাথে কোনো অসাধু কর্মকর্তার যোগসাজশ থাকলে সেটিও চিহ্নিত করা জরুরি। যিনি অর্থটা আনলেন তার মতের সঙ্গে এটা যদি সম্পূর্ণ বিপরীত হয় এনবিআর এর বক্তব্য, তাহলে সেক্ষেত্রে আরো বিভিন্ন রকমের সন্দেহ তৈরি হতে পারে। এনবিআর এর মধ্যে হয়তো কিছু কিছু অসাধু কর্মকর্তা রয়েছেন যারা হয়তো এই বিষয়গুলোকে, মানে যদি কাগজপত্র নাও থাকে ঠিক মতো, তাহলে সেগুলোর ক্ষেত্রে অনেক সময় তারা কিন্তু ওভারলুক করেন। তো এই বিষয়গুলো একটু দেখতে হবে। ফারুকী হাসান কানাডার অন্টারিও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকেরও উদ্যোক্তা পরিচালক। ইতিমধ্যে ফারুকী হাসান ও তার প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংকে থাকা হিসাব জব্দ করা হয়েছে। সঞ্জয় অধিকারী, ২১ টেলিভিশন, ঢাকা। কিশোরগঞ্জের ইটনা, মিঠামাইন ও অষ্টগ্রাম উপজেলাকে যুক্ত করেছে অল ওয়েদার সড়ক। তবে চালু হওয়ার পর থেকেই সড়কটি নিয়ে আলোচনা সমালোচনা চলছে। পরিবেশবিদরা বলছেন, সিলেট অঞ্চলে ঘন ঘন বন্যার জন্য এই সড়ক দায়ী। এছাড়াও জীববৈচিত্র্য বিরূপ প্রভাব ফেলেছে সড়কটি। কিশোরগঞ্জ প্রতিনিধি রুমন চক্রবর্তী তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। অক্টোবরে উদ্বোধন হয় ইটনা থেকে অষ্টগ্রাম পর্যন্ত প্রথম অল ওয়েদার সড়ক। হাওরের বুক চিরে নির্মিত প্রায় ৩০ কিলোমিটার সড়কটি ৩ উপজেলাকে যুক্ত করেছে। সড়কপথে চলাচলের সুফল ভোগ করার কথা বলছে হাওরবাসী। পাশাপাশি সড়কটি পর্যটকদের কাছেও আকর্ষণীয়। এখন এটা হওয়াতে আমরা দিনে দিনে গিয়ে সেটা অফিস আদালত কইরা আবার বাড়িতে চলে আসতে পারি। রাস্তা হওয়ার কারণে অনেক সুবিধা হয়েছে। আমরা রাস্তা তো উপকারী হয়েছে, ক্ষতির কোনো কারণ দেখি নাই। এই রাস্তা হওয়াতে আমরা উপকৃত। রাস্তাটা খুবই সুন্দর, পরিবেশে কোনো ক্ষয়ক্ষতি হবে না। তবে পরিবেশবিদরা বলছেন ভিন্ন কথা। হাওরবাসীর যোগাযোগের সুবিধা বাড়ালেও বিরূপ প্রভাব ফেলছে পরিবেশের উপর।
সিলেটে গত বছর বন্যার জন্য এই সড়ককে দায়ী করছেন তারা। এছাড়া জীববৈচিত্র্যের বিপন্নতার জন্য দায়ী এই সড়ক। শুধু যে অলেদা রোড তা না, এছাড়াও বর্তমানে হাওর রক্ষা বাঁধের কারণেও এই জীববৈচিত্র্য অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আমরা মনে করি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে হাওরের সড়ক নিয়ে সমীক্ষা দরকার। সড়কটির পরিবেশগত নানা দিক নিয়ে নতুন করে পর্যবেক্ষণ করার কথা বলছে সড়ক ও জনপথ বিভাগও। এই সমীক্ষা প্রতিবেদনের সুপারিশের আলোকেই পরবর্তীতে আমরা এই নদ নদীগুলোর নাব্যতা এবং পানি ধারণ ক্ষমতা বৃদ্ধির জন্য প্রকল্প প্রণয়ন করব কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করব। নতুন করে আমরা আরেকটি স্টাডি করার জন্য আমরা ইতিমধ্যে উদ্বোধন কর্তৃপক্ষের অনুমোদন চেয়েছি। আমরা অনুমোদন পেলেই আমরা পূর্ণাঙ্গ একটি স্টাডি করব। 874 কোটি টাকা ব্যয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে সড়ক ও জনপথ অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করে। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। যশোরের একাধিক সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি মদ, গাঁজা সহ অবৈধ পথে আনা ভারতীয় পণ্য আটক করেছে বিজিপি। বৃহস্পতিবার সন্ধ্যায় যশোরের বেনাপোল, আন্দোলিয়া, বিউপি এবং বেনাপোল চেকপোস্ট সীমান্ত এলাকা থেকে এসব পণ্য আটক করা হয়। যশোর 49 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, মাদকদ্রব্য ও চোরাচালান চক্রের সদস্যদের আটক করতে সীমান্ত এলাকায় বিজিবি অভিযান চালায়। অভিযানে বিদেশি মদ, ভারতীয় গাঁজা, শাড়ি, থ্রি পিস ও কসমেটিক সহ অন্যান্য পণ্য উদ্ধার করা হয়। আর এরই সাথে শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। 3 মাস বন্ধ থাকার পর চা পাতা উত্তোলন শুরু, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা। গাজীপুরে ডাকাতের হামলায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, গুলশানে গুলিতে যুবক নিহত। কালো টাকা সাদা করতেই প্রতীক গ্রুপ চেয়ারম্যানের রেমিটেন্স নাটক খতিয়ে দেখার তাগিদ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।